শিক্ষা কোনো সস্তায় লাভ করা জিনিস নয়। শিক্ষা বাজারেও যেমন আলু পটলকে আমার ক্রয় করতে হয়, শিক্ষাকেও তেমনি ক্রয় করতে হবে। হেফাজতের সাথে আতাত করে 12র শিক্ষা কমিশনটা এখানে প্রণয়ন করা হয়েছে। তখন আওয়ামী লীগ কী করেছিল? হেফাজতের সাথে আতাত করে তার 13 দফাকে মেনে নিয়ে এখানে শিক্ষা পাঠ্যপুস্তক থেকে 29টি লেখকের লেখা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কমিয়ে দিয়ে বেসরকারীকরণের যেই ধারা এবং শিক্ষার যে ব্যয়ভার, সেই ব্যয়ভারটা সম্পূর্ণভাবে তার অভিভাবকদের মাথায় চাপিয়ে দেওয়া। আইয়ুবের যে শরীফ শিক্ষা কমিশন, সেই শরীফ শিক্ষা কমিশনের সাথে এখনকার শিক্ষানীতি কী? এখন তো কোনো শিক্ষা কমিশনই তারা তৈরি করে নেয়। ওইটা হচ্ছে যে 2012 সালের যেই পাঠ্যক্রম, সেই অনুযায়ী এখনও পর্যন্ত চলছে। এই 21-এর যে পাঠ্যক্রমটা আওয়ামী লীগ এখানে দেওয়া হয়েছিল সেটাকে বাতিল করে আর কি। এখন মূল যে নোশনটা তারা এখানে জিয়ে রেখেছে সেটা হচ্ছে শিক্ষার বাণিজ্যিকীকরণের নোশন। শিক্ষার বাণিজ্যিকীকরণ কি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জেনে থাকবেন যে 1990 সালে বাংলাদেশ গ্যাটস নামে একটা চুক্তিতে স্বাক্ষর করে, GATS গ্যাটস। তো এই চুক্তির মূল কথাটা হচ্ছে যে মানবীয় যে পরিষেবা খাতগুলো আছে, যেমন সেবা খাত, শিক্ষা খাত, এগুলো যা যা আছে, এই খাতগুলোকে বাণিজ্যের খাতে পরিণত করা, এগুলোকেও বাণিজ্যের কাতারে নিয়ে আসা এবং এগুলোকেও ব্যবসা বাণিজ্যের একটা উপায় হিসেবে ব্যবহার করা। সেই যে চুক্তি, সেই চুক্তিতে বাংলাদেশ 1992-তে তারা স্বাক্ষর করে এবং সেইটার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইউজিসি কৌশলপত্র, 30 বছর মেয়াদী যে ইউজিসি কৌশলপত্র, সেটা এখানে প্রণয়ন করা হয়। ইউজিসি কৌশলপত্রে এখানে স্পষ্ট করে বলা আছে যে উচ্চশিক্ষার যেই শিক্ষার ব্যয়ভারগুলো সেটা এটা ব্যক্তি বহন করবে এবং অভ্যন্তরীণ আয়ের উৎস বাড়ানোর মধ্য দিয়ে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়গুলো তার নিজের যে ওই ব্যয়ভার বহন করার যে জায়গাটা, অর্থাৎ রাষ্ট্রের শিক্ষার ব্যয়ভার বহন করার যে দায়টা, সেটা ধীরে ধীরে ব্যক্তির কাঁধে চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এখানে ছিল। সেইটার প্রতিফলন কি? সেটার প্রতিফলন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে হেকেপকে এখানে ঢোকানো, PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটাকে এখানে এটার মধ্যে ঢোকানো। FBS-এ গেলে আপনি দেখবেন যে একটা কোম্পানির বা একটা ব্যাংকের হচ্ছে স্পন্সরশিপে তারা শিক্ষক লঞ্চ করছেন, তারা কমন রুম তৈরি করছেন, বহুত কিছু করছেন, খুব জাঁকজমক দেখতে। কিন্তু ওই স্পন্সরশিপের পরিবর্তে তারা যে গবেষণার স্বাধীনতাটা নিয়ে নিচ্ছেন, এই যে শিক্ষার স্বায়ত্তশাসনকে মারিয়ে দিয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণের যেই ধারা, সেই ধারাটা এখনও এক্সিস্ট করতেছে। আমি উচ্চশিক্ষার পার্সপেক্টিভ থেকে বললাম। ঠিক একইভাবে আমি যদি প্রাইমারি স্কুলগুলোতে যাই, আমার এখানে 86,000 গ্রাম, 86,000 প্রাইমারি স্কুল কি আমার দেশে আছে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো আমাদের এখানে প্রাইমারি স্কুল, তার থেকে বেশি অনেকগুলো কিন্ডারগার্টেন, অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, অনেকগুলো বেসরকারি স্কুল। অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কমিয়ে দিয়ে বেসরকারীকরণের যেই ধারা এবং শিক্ষার যে ব্যয়ভার, সেই ব্যয়ভারটা সম্পূর্ণভাবে তার অভিভাবকদের মাথায় চাপিয়ে দেওয়া, এই যে রাষ্ট্রের দায়হীনতা, শিক্ষার প্রতি, সেইটা 62-র সময়ও প্রতিফলিত হয়েছে। 62 শিক্ষা নীতিতে সে কী বলছে? সে বলছে যে 1959-এ এই শিক্ষা কমিশনটা পাশ হয়, 62-তে আন্দোলনটা জোরদার হয়। তো সেখানে বলা আছে যে শিক্ষা কোনো সস্তায় লাভ করা জিনিস নয়। শিক্ষা বাজারেও যেমন আলু পটলকে আমার ক্রয় করতে হয়, শিক্ষাকেও তেমনি ক্রয় করতে হবে। অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা পণ্য, শিক্ষাকে আমি যদি টাকা দিয়ে কিনতে পারি তাইলে আমি শিক্ষা পাবো, নাহলে আমি শিক্ষা পাবো না। এই দৃষ্টিভঙ্গিটা এখনও এখানে এক্সিস্ট করে, এই বাংলাদেশে এখনও এক্সিস্ট করে। এবং আপনি দেখবেন যে বেতন দিতে পারে না দেখে ছাত্ররা আত্মহত্যা করছে, এরকম নিউজ আমরা এই বাংলাদেশে দেখছি। রংপুরে না যেন কোথায় মব করে একজন মুচিকে মেরে ফেলা হয়েছিল। সেটার প্রতিফলে কি হয়েছে যে ওই মুচির যে সন্তান, সেই সন্তান স্কুল থেকে ঝরে পড়েছে, সেও মুচি বৃত্তির দিকে এগিয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু স্থানীয় দানশীল ব্যক্তি তাকে হয়তো আবারও পড়ার সুযোগটা করেছে, কিন্তু ওই দায়িত্বটা তো রাষ্ট্রের। ওই স্টুডেন্ট যে পড়ালেখা থেকে ঝরে গেল, সেই দায়িত্বটা তো রাষ্ট্রের, সে যেন ঝরে না যায় সেই দায়িত্বটা রাষ্ট্রের নেবে। অর্থাৎ ওই যে শিক্ষার বাণিজ্যিকীকরণের ধারা, এর বাইরে সাম্প্রদায়িকীকরণের ধারাটাও এখানে এক্সিস্ট করে। যেমন বাংলাকে আরবি উর্দু হরফে লেখার একটা কথা কিন্তু ওই শিক্ষা কমিশনে ছিল। অর্থাৎ ভাষাগত যে আক্রমণ বা একটা সাম্প্রদায়িক নিপীড়নের যে জায়গা, সেটা কিন্তু ওখানে ছিল। তার পরিবর্তে ওই সময় ছাত্র সমাজ বলেছে যে আমার এখানে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা লাগবে, আমার এখানে সর্বজনীন শিক্ষা লাগবে, আমার এখানে বৈষম্যহীন শিক্ষা লাগবে, আমার এখানে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা লাগবে, গণতান্ত্রিক শিক্ষা লাগবে, যেটা এখনও উচ্চারিত হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের সমাবেশে আমরা বলেছি যে হেফাজতের সাথে আতাত করে যেই
12 সেই শিক্ষা কমিশনটা এখানে প্রণয়ন করা হয়েছে, তখন আওয়ামী লীগ কী করেছিল? হেফাজতের সাথে আতাত করে তার 13 দফাকে মেনে নিয়ে এখানে পাঠ্যক্রম থেকে, পাঠ্যপুস্তক থেকে 29টি লেখকের লেখা বাদ দেওয়া হয়েছে। কিন্তু সেই লেখাগুলো তো ছিল অনেক বেশি প্রগতিবাদী লেখা। এই যে সাম্প্রদায়িকীকরণের চিন্তা এবং যে কোনো ঘটনাকে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার পরিবর্তে সাম্প্রদায়িক কূপমণ্ডক জায়গা থেকে যে ব্যাখ্যা দেওয়ার যে টেন্ডেন্সি, সেটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম প্রাইমারি লেভেলের স্কুল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা এক্সিস্ট করতেছে।